শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ৬১ জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে নিশ্চিতভাবে ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে হেফাজতে ইসলামের প্রতিনিধি দলের সাক্ষাতের পর এসব কথা জানান তিনি। যাচাই বাছাই শেষে ২১ জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এসএম আরিফের রিপোর্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা, তবে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ৫৮ জন। সেখানে আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আইডেন্টিফিকেশনটা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা ৬১ জন। মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেলেও গ্রেফতারের স্বার্থে আসামিদের তালিকা প্রকাশ করছে না প্রসিকিউশন। যদিও প্রাথমিক তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। তদন্ত সংস্থার দেয়া খসড়া রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসে ২০২৪ সালের ১৯ জুলাই ছিল সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। কমপ্লিট শাটডাউনের দিনে দেশজুড়ে সংঘর্ষ, গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনায় রাজপথ পরিণত হয় রণক্ষেত্রে। মারা যান ৫৬ জন। হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। রাতেই জারি করা হয় কারফিউ, নামানো হয় সেনাবাহিনী। রক্তাক্ত সেই ১৯ জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে আতিকুর রহমান তিতাসের প্রতিবেদন। ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশের রাজপথ পরিণত হয় সংঘর্ষের ময়দানে। আগের দিনের সহিংসতার ধারাবাহিকতায় এদিনও শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাজধানীর রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, মহাখালী সহ দেশের বিভিন্ন এলাকায় চলে সংঘর্ষ। হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ মানুষের উপচে পড়ে জরুরি বিভাগ। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুধু ১৯ জুলাই নিহত হন অন্তত ৫৬ জন, আর ১৭ থেকে ১৯ জুলাই এই ৩ দিনে প্রাণ হারান ১০৩ জন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। মাঠে নামানো হয় সেনাবাহিনী। একই সঙ্গে কার্যত বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। মধ্যরাতে আটক করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। এদিন নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় ৮২৬ জন কয়েদি পালিয়ে যাওয়ার খবর আসে। রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। দূরপাল্লার বাস, রেল ও অনেক আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত করা হয়। একই দিনে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে উঠে আসে নতুন ৯ দফা দাবি। একদিকে কারফিউ, সেনা মোতায়েন ও প্রাণহানি, অন্যদিকে সাধারণ মানুষের আন্দোলনকে রাজনৈতিক রূপান্তর করার অভিযোগ। সব মিলিয়ে ১৯ জুলাই হয়ে ওঠে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে এক রক্তাক্ত, সংকটময় এবং মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সকল দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিরোধী দলের সহায়তা পেলে সংবিধানের যেসব বিষয় সংশোধন করা দরকার তা সহজ হবে। দুপুরে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। কথা শুনতে এসেছি প্রধানত।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননার আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলে আমরা যারা আছি আমাদেরই সন্তান তারা। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতিচারণ করেন পরিবারের সদস্য ও দৈনিক পত্রিকার সম্পাদকরা। জুলাইকে কিভাবে সম্মান দেওয়া যায় এটা নিয়ে তারা চিন্তা করবে এবং আমার যত সন্তান মারা গিয়েছে তাদের হত্যার বিচার কিভাবে যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া যায়। আজকে ওরা এতিম হয়েছে বিদায় কিন্তু আমরা শহীদ স্বাধীন দেশে বাঁচতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। যে আবার কোনো ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল, আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের গোল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল তা বাস্তবায়ন করা হবে। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে আগামী প্রজন্মের জন্য নতুন একটি বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। যে আমরা আলোচনার মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি যেখানে তোমাদেরকে আর মারামারি, কাটাকাটি, প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ 24 জুলাইয়ের স্মৃতিচারণ করেন। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন বন্দোবস্তর কথা বলে যারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে তাদের জনগণের সামনে স্পষ্ট করতে হবে কোন বন্দোবস্তের রাজনীতি করছে তারা। জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে জামায়াত ইসলামীর উত্থান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি জানিয়ে গণ অধিকারের সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল হক নূর বলেন, এই সরকার ব্যর্থ হলে অনেকের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। 8 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য সেনাবাহিনীকে টার্গেট করেছিল। 2009 সালে সেই পিলখানার হত্যাকাণ্ডের কথা আপনারা সবাই জানেন। যারা জুলাই চেতনার উপর ভিত্তি করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে তাদের প্রতি আমার নসিহত হলো, শুধুমাত্র জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে। যারা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছেন, তাদের এখনো সময় আছে যে নতুন বন্দোবস্তের, নতুন রাজনীতির নতুন ধারা প্রণয়ন করার যে অঙ্গীকার তারা করেছে, আমার বন্ধুরা করেছে, তারা যেন নতুন বন্দোবস্তের নতুন ধারাটা মানুষের সামনে প্রকাশ করে, কিন্তু পুরাতন বন্দোবস্তের আদলে নয়। রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে 4 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে গঠিত সরকারের কাছে কখনো প্রত্যাশা পূরণ হয়নি, যা শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের চেতনায় জুলাই শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষ আন্দোলন করেছে তার আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। সরকারকে জুলাই সনদসহ গণঅভ্যুত্থানের আশা বাস্তবায়নে দ্রুত কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে গণঅভ্যুত্থান বারবার ফিরে আসবে। এ সময় তিনি মানবতা ও মুক্তির পথ খুঁজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন নেতাকর্মীদের।
ভিতর বাহির এক মানুষ ছাড়া তাদের হাতে যদি ন্যস্ত হয়, তাই শ্রীগালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো ইতিহাস বারবার আমরা দেখতে থাকবো। জুলাই সনদ সহ আপনারা সেগুলো সুন্দরভাবে বাস্তবায়নের সেই পথে আপনারা আগান। যদি না আগান, তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস তো বারবার স্মরণ করাই দিচ্ছে, জুলাইও আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে ক্ষমতা গদি কিন্তু চিরস্থায়ী না। অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাব লাইসেন্সিং দিয়ে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের খরচ প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। 2022 সালের বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব ক্রয়ের নামে দুর্নীতির অভিযোগ তুলে তথ্যমন্ত্রী বলেন, ওই সময় ফিফার কাছ থেকে প্রায় $32 মিলিয়ন মিডিয়া রাইটস কিনে সিঙ্গাপুরের একটি কোম্পানি। এরপর তমা কনস্ট্রাকশনকে মধ্যস্বত্বভোগী হিসেবে যুক্ত করে তাদের কাছ থেকে 98 কোটি টাকা দিয়ে খেলা সম্প্রচারের সত্ত্ব কিনে নেয় বিটিভি। হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে, এখানেও কীভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসাবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। ঠাকুরগাঁওয়ে প্রায় 15 বছর আগে সংগঠিত এক শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে 3 আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর এ রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী প্রধান 3 আসামি মোহাম্মদ আনিস রানা, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ দুলালকে আমৃত্যু কারাদণ্ড এবং প্রত্যেককে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের কেউ ফৌজদারি কার্যবিধি 35A ধারার সুবিধা কিংবা জেল কোড অনুযায়ী কোনো ধরনের রেমিশন সুবিধা পাবেন না। এছাড়া অপর 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 1 লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ে আরও নির্দেশ দেন, দণ্ডিতদের কাছ থেকে আদায় করা অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে।